আমার পিছনে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ওয়ার, একটি বিখ্যাত যুদ্ধ স্মৃতিসৌধ। এটাই হচ্ছে দিল্লির রাজপথ, বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বোস। খুব সুন্দর জায়গা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ভারত আর রাশিয়ার পতাকা ওই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে জলের ফোয়ারা রয়েছে। গাছের নিচে বসে রয়েছে দুজন লোক। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দিল্লি থেকে বসে আমি আপনাদেরকে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 11:05। আর এই হোটেলে আমার চেক আউটের সময় হচ্ছে 11:30। গতকাল রাত্রে খুব ক্লান্ত ছিলাম আর খুব সুন্দর ঘুম হয়েছে। একটা নতুন দিন, একটা নতুন সকাল, আরও অ্যাডভেঞ্চার হবে। আজকের দিনে আমি দিল্লি শহরে আরও কিছু ঘুরবো, তারপরে আজকে রাত্রে ট্রেন ধরে আমি চণ্ডীগড় যাব। সেখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকপ্যাক গুছানো হয়ে গিয়েছে, আর জলের বোতল, সব জামা কাপড় ভিতরে আছে, আর ওপরে আমি মাস্ক রেখে দিয়েছি দিল্লির এই পলিউশনকে এনকাউন্টার করার জন্য। কিন্তু দিল্লিতে কি খুব পলিউশন? দিল্লির পলিউশনের জন্য নাকি স্কুল কলেজ ছুটি, অফিসের লোকেরা বাড়িতে বসে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম। এগুলো কি সত্যি? আমি কিছু অটো চালককে জিজ্ঞাসা করলাম, এখানে হোটেলের লোকেদের সাথে কথা বললাম, রাত্রে বাইরে বেরিয়েছিলাম ডিনার খাওয়ার জন্য, একজন দুজন লোকের সাথেও কথা বললাম। আর এটা সত্যি যে দিল্লিতে পলিউশনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে, অনেকটা পলিউশন আছে, আর এই পলিউশনকে এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। কিন্তু স্কুল কলেজ বন্ধ, অফিস বন্ধ, লোকেরা বাড়িতে বসে কাজ করছে, এই খবরগুলো সত্যি না। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, অফিস হচ্ছে, কলেজে হচ্ছে, বিভিন্ন সরকারি বেসরকারি কাজগুলো হচ্ছে, সব কিছু চলছে, কোনো কিছুই বন্ধ না। লোকেদের জীবনযাত্রা এই দিল্লিতে স্বাভাবিক, তেমন কিছু পরিবর্তন হয়নি পলিউশনের জন্য। কিন্তু হ্যাঁ, শীতকালে দিল্লিতে দূষণ অনেক বেড়ে যায়। আর আমি এখানে এসেছি, ঠান্ডা আছে, কলকাতার থেকে বেশি ঠান্ডা। আপনারা জানেন যে কলকাতা সমুদ্রের পৃষ্ঠে অবস্থিত, কিন্তু দিল্লি ভারতের উত্তর পশ্চিমের দিকে বা মাঝে অবস্থিত, তাই জন্য এখানের আবহাওয়া কিছু এক্সট্রিম হয়। মানে শীতকালে খুব ঠান্ডা আর গরমকালে অনেক গরম হয়। তো সকালবেলা অনেক ঠান্ডা লাগছিল, ভোরের দিকে ইভেন অনেক ঠান্ডা লাগছিল। আর আমি দিল্লি আর আগ্রাতে এসে এখানে যে যানবাহনগুলো ব্যবহার করেছি যাতায়াতের জন্য, এগুলো হলো অটো, টোটো, এগুলোই আমি বেশি ব্যবহার করেছি। আর আমাদের যেমন হয় না, একটা স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডে অটো যায় বা টোটোগুলো যায়, এখানে তাই না। এখানে ট্যাক্সি প্রায় নেই বললেই চলে, তবে উবার আছে, উবার ট্যাক্সি আছে, উবার ওলা। কিন্তু এখানে আপনারা যদি অটোতে জিজ্ঞাসা করবেন, এরা অনেক ভাড়া বলবে, একটু দাম কষাকষি করে নেবেন। এখনও আমি উবার চড়িনি, এখনও উবার ব্যবহার করিনি, কিন্তু আমার ইচ্ছা আছে আজকের যখন আমি দিল্লির অন্য জায়গায় যাব, তখন উবার আমি ব্যবহার করে দেখব। আমি রেটটা চেক করে দেখলাম, এখানে যদি আমি উবার নেই, যদি উবার মোটো নেই, তাহলে যে কোনো জায়গায় যেতে 60 থেকে 85 টাকা মতন খরচ হবে, 60 টাকা থেকে 85 টাকা, যদি উবার মোটো নেই। আর যদি আমি কোনো গাড়ি ব্যবহার করি, 4 চাকার গাড়ি উবারের, তাহলে এটা 130 টাকা থেকে 260 টাকার ভিতরে অন্যান্য জায়গায় যাওয়া যায় দিল্লির ভেতরে। আগ্রার ভিতরে সেম আছে, কিন্তু অটো অন্যরকম কথা বলে, তাদের মুখের কথাতেই সব। তাই অটোতেও আপনারা যেতে পারেন, এই কি অটোটা চটজলদি পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, কিন্তু উবারটা বুক করে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু যদি দর কষাকষি করে নেন, তাহলে আপনারা যে কোনো জায়গায় 150 টাকায় যেতে পারেন। 150 টাকা ভাড়াটা ঠিকঠাকই আছে। তাই এভাবে আপনারা প্রস্তুত হয়ে আসবেন, যখন আপনারা আসছেন এখানে, ফ্লাইটে করে আসছেন বা ট্রেনে করে যখন আসবেন, অবশ্যই রিজার্ভেশন করে আসবেন। আমি রিজার্ভেশন করে রেখেছিলাম, আর 60 দিন আগে আমি রিজার্ভেশন করে রেখেছিলাম আইআরসিটিসি থেকে।
তো আপনারাও রিজার্ভেশন করে আসতে পারেন। আর ফ্লাইটে আসলে তো আপনারা 1 সপ্তাহ আগেই টিকিট পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। ফ্লাইটটা একটু কস্টলি হবে, কিন্তু ট্রেন রিজার্ভেশন করে আসলে একটু কম খরচ হবে। আর এখানে ট্রান্সপোর্টেশন হিসাবে অটো আর উবার এগুলো ব্যবহার করতে পারেন। অটো আর টোটো 150 টাকা থেকে 300 টাকা, 350 টাকা নিতে পারে। দাম কষাকষি করে নেবেন। আর উবার মোটো 60 থেকে 85 টাকা, আর গাড়ি 130 টাকা থেকে 260 টাকা পর্যন্ত নিতে পারে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর আজকের আমি দিল্লি ঘুরবো। আর আপনাদেরকে বলবো যে যখন আপনারা আমার চ্যানেল দেখছেন, আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব এখনও করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আপনাদের সাবস্ক্রাইব আর যদি ভিডিও ভালো লাগে আপনারা লাইক করেন, আমাকে যদি কমেন্টস করেন। এখন আমার সাবস্ক্রাইবার কম, তাই আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিচ্ছি। আর যদি আপনারা আমাকে লাইক করেন, এগুলো আমাকে উৎসাহ দেয়, তাহলে আমি আরও এভাবে ভিডিও বানাতে পারবো, আরও নতুন নতুন জায়গা ঘুরে আপনাদের দেখাতে পারবো। তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি বা করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নিন। কারণ পৃথিবী ঘুরে দেখব আর আপনারা থাকবেন আমার সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাই এখন আমি চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আর আমি আজকে হোটেল থেকে আসার সময় উবার ব্যবহার করেছি, উবার মোটো। আর আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনারা দিল্লিতে আসছেন তাহলে আপনারা উবার মোটো বা উবার গাড়ি ব্যবহার করুন। যদি সিঙ্গেল বা সোলো আসেন তাহলে উবার মোটো ব্যবহার করুন। এখানে উবার মোটো সার্ভিস খুব ভালো। আমি যখন হোটেল থেকে বুক করেছিলাম 2 মিনিটের ভিতরে উবার মোটো চলে আসলো। আর আমি গেটওয়ে অফ ইন্ডিয়াতে আসার জন্য ড্রপ লোকেশন দিয়েছিলাম, আর সেখানে এসে আমাকে নামিয়ে দিল। আর ভাড়া নিয়েছে 55 টাকা। এটা উবার মোটোর কথা বলছি। কিন্তু যদি আপনারা পরিবারের সাথে আসেন তাহলে উবার গাড়ি বুক করতে পারেন, আর এটার ভাড়া আপনার পড়ে যাবে 130 থেকে 200 টাকার মধ্যে। তাই যদি আপনারা দিল্লিতে আসছেন আর দিল্লিতে কোনো জায়গায় যেতে চান তাহলে উবারের মাধ্যমে যান। তাহলে একটা ভালো যে অটোয় যেরকম দর কষাকষি হয়, জিজ্ঞাসা করতে হয়, কোনো অটো ড্রাইভারের পছন্দ হলো না সে চলে গেল, সেইভাবে আর হবে না। তাই আপনারা উবার ব্যবহার করবেন যখন আপনারা দিল্লিতে আসবেন। তাই যদি আপনারা ইন্ডিয়া গেট ঘুরতে আসবেন তাহলে ইন্ডিয়া গেটে দেখবেন সামনে যে পথ রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়া গেট রাস্তার এদিকের রাস্তা, কিন্তু আসলে ইন্ডিয়া গেট হচ্ছে সেই দিকে। আর সেই দিকে যাওয়ার জন্য নিচে থেকে সাবওয়ে ব্যবহার করতে হবে, আর তার রাস্তাটা হচ্ছে এইটা। যদি এই রাস্তা দিয়ে আপনারা যান, নিচে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনাদের যেতে হবে ওই দিকে। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসছেন তাহলে পিছনে পার্কিং জায়গা আছে, ওখানে গাড়িগুলো রাখা আছে। আর তাছাড়া ওই দিকেও পার্কিংয়ের জায়গা আছে, রাস্তার ওই দিকেও পার্কিংয়ের জায়গা আছে। তাই দুই সাইডে পার্কিংয়ের জায়গা আছে। যদি ইন্ডিয়া গেটে গাড়ি নিয়ে আসছেন তাহলে পার্কিং করতে পারবেন। আর হ্যাঁ, ইন্ডিয়া গেটে কোনো এন্ট্রি ফি লাগে না। ইন্ডিয়া গেটে যে কেউ আসতে পারে, কিন্তু একখানা অসুবিধা যে অনেক লোকেরা আছে জিজ্ঞাসা করবে ছবি তোলার জন্য, ছবি নেবেন 20 টাকা করে, 20 টাকা করে একটা ছবি 20 টাকা। কিন্তু ওই একটা ছবির চক্করে হয়তো আপনারা 500-600 টাকার ছবি তুলে নেবেন, তাই আপনারা জানতেও পারবেন না। তারপর দর কষাকষি করতে হবে, তারপরে আপনি হয়তো তাকে 200-300 টাকা দিলেন। তো আপনারা যদি ফোন নিয়ে আসেন বা আপনাদের সাথে কেউ আসে, যদি আপনারা সোলো ট্রাভেলার হন, তাও আপনারা চেষ্টা করবেন নিজের সেলফি স্টিক দিয়ে নিজের ছবি তোলা। বা যদি অন্য কারোর সাথে আসছেন পরিবারের সাথে, তাহলে একে অপরের আপনারা ছবি তুলতে পারেন। আরও এক ধরনের লোক আপনাদেরকে জ্বালাতন করবে, সেটা হচ্ছে কান পরিষ্কার করার লোক। তো সব সময় আপনি যখন এদিকে ওদিকে ঘুরবেন ছবি তোলার জন্য, কান পরিষ্কার করার জন্য বলবে। আর কান পরিষ্কার করার জন্য আপনি যদি বসেন, ঠিক আছে, 50 টাকার জন্য যদি কান পরিষ্কার করেন তাহলে আপনার কাছে কান পরিষ্কার করার পরে 300-400 টাকা চাইবে। তো এই সব দিকগুলো আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা চলুন তাহলে নিচে নেমে ওই দিকে যাওয়া যাক। তাই আমি এখন এটার ভিতর দিয়ে চলে যাচ্ছি। তাই নিচে নামার জন্য এই রাস্তাটা আছে, এই সিঁড়ি দিয়ে, এদিকে সিঁড়ি দিয়ে
নিচে নেমে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে রাস্তার ওইদিকে যাওয়া যাবে। এ দেখুন সেই আন্ডারগ্রাউন্ডের রাস্তা, আন্ডারগ্রাউন্ড দিয়ে আপনাকে রাস্তাকে ক্রস করে ওইদিকে যেতে হবে, তাহলে ইন্ডিয়া গেটের কাছাকাছি পৌঁছাবেন। আমি এখন সেই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে কিছু ছবিও লাগানো আছে, আর ওই যে সিঁড়ি, ওখান দিয়ে ওপরে ওঠা যায়, সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আর গেটের কাছে একটা খুব সুন্দর গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে আপনারা বসে কিছু সময়ও কাটাতে পারেন, বা যদি বাচ্চারাও আসে, হ্যাঁ বাচ্চাদের খেলার মতন পার্ক নেই, যেমনি থাকে স্লাইড থাকে, সিস থাকে, সুইং থাকে, সেসবগুলো কিছুই নেই, কিন্তু এখানে খুব সুন্দর গ্রাউন্ড রয়েছে, অনেক বড় বড় গাছ আছে, গাছের ছায়া আছে, যে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। ওই যে সেখানে দেখতে পাচ্ছেন গাছের নিচে বসে রয়েছে দুজন লোক, বা যদি বাচ্চারা আসে তাহলে সেখানটায় খেলা করতে পারবে। খালি মাঠ আছে কিন্তু মাঠে ঢোকা নিষেধ, তাই হয়তো খালি মাঠ আছে কিন্তু মাঠে ঢোকা নিষেধ। মাঠে ঢোকা নিষেধ এই কারণে, কারণ এখানে যারা সিকিউরিটি আছে তারা যদি কেউ মাঠের মধ্যে ঢুকছে, খেলা করছে বা বসছে, তাহলে তারা বাঁশি বাজাচ্ছে আর বলছে যে মাঠের ভিতরে ঢুকবে না, আশেপাশে ঘুরতে পারো, বসার জায়গায় বসতে পারো, কিন্তু মাঠে ঢুকতে পারবে না। আর দেখতেই পাচ্ছেন দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এ দেখুন দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তো আপনারা কোথাও বসতে পারবেন, হাঁটতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু আপনারা মাঠের মধ্যে ঢুকতে পারবেন না। এখানে একটা খুব সুন্দর আর বড় জলের ফোয়ারা রয়েছে, দেখতে পাচ্ছেন, সুন্দর একটা জলের ফোয়ারা রয়েছে, আর এখানে জলাশয় রয়েছে, এর পাশ দিয়ে আপনারা হাঁটতে পারেন, ঘুরে দেখতে পারেন। তবে আমি বলবো সকালবেলা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, কারণ এখন তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আছে, যেহেতু শীতকাল সময়, তাই এই জায়গায় যদি সকালবেলা আসেন আর সময় কাটান তাহলে খুব ভালো লাগবে। আর ওই পাশে দেখতে পারবেন যে ফুলের ফুলের বাগানও রয়েছে, ওই পাশে কিছু ফুলের গাছ বা ফুলের বাগানও রয়েছে, আমি নিয়ে গিয়ে দেখাবো। এখানে দেখতে পারবেন যে ফুলের বাগান রয়েছে, এছাড়া এখানেও ছোট ছোট গাছ লাগানো হয়েছে, কিছু সময় পর এগুলো বড় হবে। এখানেও কিছু ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে। আমি একটা সাইড থেকে ইন্ডিয়া গেটের ছবিটা নিচ্ছি। এটা একটা সাইড থেকে নেওয়া হচ্ছে। আর রাস্তার ওই পাশ থেকে দেখা যাচ্ছিল ইন্ডিয়া গেটের ভিতর দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। এইটা এখন দেখুন এই সামনেই রয়েছে আমার সামনে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি, ঠিক ইন্ডিয়া গেটের পিছনেই রয়েছে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি। আর ইন্ডিয়া গেট এখানে, আমি একসাথে দুটো কভার করতে পারছি না, তাই দেখুন এখানে মূর্তি আর এখানে ইন্ডিয়া গেট। এখানে কিছু ফুলের গাছ বসানো রয়েছে। খুব সুন্দর জায়গা। তাছাড়া ওইখানে কিন্তু দুজন লোক বসতে পেরেছে, আমার মনে হয় তারা এখানকার গার্ডেনের কোনো লোক, মেনটেনেন্সের লোক, কিন্তু অন্য কাউকে যেতে দিচ্ছে না, কারণ এ দেখুন সামনে দড়ি রয়েছে, তাই একটা ব্যারিকেড রয়েছে, কাউকে যেতে দিচ্ছে না গার্ডেনের ভিতরে। এই যে ফুলের গাছ, আর এইখানে সেই ঝর্ণা।
আর সামনে ওইখানটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে রাস্তা। ইন্ডিয়া গেটের কাছাকাছি আসতে পারবেন না, এখানে সবসময় বর্ডার সিকিউরিটি ফোর্স তারা রয়েছে, আর তারা এখানে পাহারা দিচ্ছে, আর সর্বত্র জায়গা পাহারা দিচ্ছে। আর আজকে আম, একটুখানি বেশি মনে হয় পুলিশ ফোর্স আছে বা আর্মির লোকেরা আছে। এই কারণ এখানে দেখতে পাচ্ছেন যে ভারত আর রাশিয়ার পতাকা। গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এখানে এসেছিল আর প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে। আর উনি হলেন বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর তার সংগ্রামের জন্য আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পায়। আমাদের দেশ স্বাধীন জন্য তার যে বলিদান, তার যে কৃতিত্ব, আমরা বাঙালিরা কোনোদিনও ভুলে যাব না, তথা ভারতবর্ষের লোকেরাও ভুলে যাবে না। তাই ভারতবর্ষের লোকেরা আর বাঙালি লোকেরা তার জন্য খুব গর্বিত। দেখুন ইন্ডিয়া গেটের এখানে কি সুন্দর দৃশ্য, অনেক পর্যটকরা আজকে এখানে এসেছে। আর এখানে একটা বোর্ড রয়েছে, এই বোর্ড বলছে হাঁটা চলা খেলা বসা খাওয়া দাওয়া এগুলো কিন্তু নিষেধ আছে। যেটা লন আছে, লন জায়গাতে এগুলো নিষেধ। মানে আপনি রাস্তার মধ্যে হাঁটা চলা সব কিছু জিনিস করতে পারেন, কিন্তু মাঠের মধ্যে দিয়ে হাঁটা চলা খাওয়া দাওয়া বসা এগুলো করবেন না। আর এখানকার যে ফুল গাছগুলো আছে, ফুল গাছগুলোকে আপনারা ক্ষতি করবেন না, গাছেদেরও ক্ষতি করবেন না, এই জায়গাটাকে নোংরা করবেন না, আর এখানে যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। এই ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, ইন্ডিয়া গেট হলো ভারতের দিল্লিতে অবস্থিত একটি বিখ্যাত যুদ্ধ স্মৃতিসৌধ, যা প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় ইন্দো আফগান যুদ্ধের সময় যে ব্রিটিশ ভারতীয় সৈন্যরা ছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। আর এটি স্যার এডুইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল। লাল আর হলুদ বেলে পাথর দিয়ে তৈরি এই ইন্ডিয়া গেটের স্মৃতিসৌধ। আর দেখবেন ইন্ডিয়া গেটের নিচে একটি অমর জ্যোতি জওয়ান শিখা জ্বলছে, যা 1971 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এই অমর জওয়ান জ্যোতি শিখাটি জ্বলছে। এটি একটি অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। এটি 1921 সালে স্থাপিত হয়, কিন্তু এটি উদ্বোধন করা হয় 1931 সালে, ঠিক তার 10 বছর পর। এই যে ইন্ডিয়া গেট আছে তার উচ্চতা হচ্ছে 42 মিটার বা 140 ফুট। এবার আমি আপনাদেরকে বলি কেন ভারত আর রাশিয়ার পতাকা এখানে রয়েছে। আপনারা যদি দেখেন আমার পিছনে ভারত আর রাশিয়ার পতাকা রয়েছে, শুধু এই জায়গা না, সব জায়গার লক্ষ্য করলে দেবেন আমি দেখাচ্ছি ভারত আর রাশিয়ার পতাকা। তাই এখানে রয়েছে, আর এখানে সব জায়গাতেই রয়েছে। এখানে এপাশে সেখানে সব জায়গায় ভারত আর রাশিয়ার পতাকা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, গতকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উনি ভারতে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলার জন্য। কারণ 23তম ভারত রাশিয়া অ্যানুয়াল সামিট এই মিটিংয়ের জন্য তিনি রাশিয়া থেকে ভারতে আসেন। আর এই মিটিং হচ্ছে আজকে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, এরা তিনজন উপস্থিত থাকবেন। আর হায়দ্রাবাদে এই মিটিং হবে আজকে। সেই জন্য এখানে সব জায়গায় ভারত আর রাশিয়ার পতাকা রয়েছে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা, আমি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেখুন, একদম সোজা একটা রাস্তা, রোড ক্রস করছে, আর তারপর আরও চলে যাবেন আরও সোজা,
সেখানেও রোড ক্রস করবে, একটা লম্বা রাস্তা। আর এই রাস্তাতে ভারতের যে রাজধানী, এখানের যে কুচকাওয়াজ হয় দিল্লি গেট পর্যন্ত, সেটা এই রাস্তাতেই হয়। আর দুই পাশ থেকে লোক দাঁড়িয়ে এই কুচকাওয়াজগুলো দেখতে পারে। যখন আমরা টিভিতে দেখি এই কুচকাওয়াজগুলো কোথায় হয়, এটা এই রাস্তাতেই হয়। এটাই হচ্ছে দিল্লির রাজপথ। আমার পিছনে দেখতে পাচ্ছেন হুমায়ুন টুম্ব এরকম একটা টোকেন দেবে। এটা দিয়ে কিন্তু মানুষের রক্ত বহানো সম্ভব 360 ডিগ্রিতে। তাজ ই ইজ্জত। আমি এখন হুমায়ুন টুম্বের ছাদের ওপরে দাঁড়িয়ে, আর এটা ঢাল, আর এটা হচ্ছে তলোয়ারি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটি প্রথম ভারতের সবথেকে বড় বাগান সমাধি সৌধ। মুঘল সাম্রাজ্যের একটি অসাধারণ নিদর্শন। বাহাদুর শাহ জাফর এই মার্বেলের চেয়ারে বসে, দেখুন মানচিত্রটা। Subscribe to Backpacker. Subscribe to Backpacker.